হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি, পেজ নাম্বার 53। সেখানে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেন্স আলোচনা করা হবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আচ্ছা, চলো ফার্স্ট কোশ্চেন্স কি বলছে। ফার্স্ট কোশ্চেন্স যেটা বলছে যে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে 5,000 ইন্টু 11/10 তার হোল টু দি পাওয়ার 3 এতজন হলে তাহলে চারটে অপশন কি কি দিয়েছে। 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5,000 হবে। 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায় এবং প্রতি বছর 11% হারে হ্রাস পায়। তাহলে কোয়েশ্চেনটা আনসার কি হবে? প্রথম কথা হচ্ছে তুমি এটাকে সাজাও। 5,000 ইন্টু 11/10 তার হোল কিউব। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 5,000 ইন্টু 1 + 10/100 তার হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা দেখতে এরকম লাগবে, মানে তাহলে ফার্স্ট যখন স্টার্ট হবে, ঠিক আছে, সেটাকে পি ধরবো আমরা। আচ্ছা, 10 হচ্ছে 10% করে ইনক্রিজ করতে থাকছে, ঠিক আছে, আর বাই 100, আর এটা হচ্ছে 3 বছর। তার মানে অলরেডি, মানে যে ডেটাটা দিয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে 3 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। মানে কোনো একটা ডেটা থেকে, অর্থাৎ 5,000 আগে ছিল, 5,000 থেকে শুরু করে 3 বছর পর এখন বর্তমানে এই জনসংখ্যাটা এসে দাঁড়িয়েছে। তাহলে কি হলো, 10% ইনক্রিজ করে গেল, তাই তো? আচ্ছা, এ বি সি ডি ক্রমিক সমানুপাতে থাকলে কোনটি সত্য নয়? এখানে 4টে অপশান আছে। এর মধ্যে এইটা দেখো, এটা এখন করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। তবে সি অপশান ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটা একটুখানি করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, তারপরে দেখো, থার্ড কোয়েশ্চেন কি বোঝায়? নিচের কোনটির ক্ষেত্রে ত্রিভুজের দুটি সদৃশ্য বাট ত্রিভুজ দুটো সদৃশ্য অথচ কিন্তু সর্বসম নয়? সর্বসম হলে তো সমস্ত দিক থেকেই, মানে সমস্ত বাহু বা কোণের দিক থেকে তো সেম থাকবে। তো সদৃশ্য, সদৃশ্য হতে গেলে কি হতে হবে? যে একটা নির্দিষ্ট ফিচার্সের রেসপেক্টে সেই দুটো ত্রিভুজ একে অপরের সাথে সমান হবে। কিন্তু তার মানে এই নয় যে তাদের আকারটা সেম হবে। একটা ছোট একটা বড় হতেই পারে, কিন্তু একই রকম। ঠিক আছে? এবার দেখো, এইরকম অপশন আছে, ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। হ্যাঁ, এই বি অপশনটা রয়েছে এখানে। 4 নম্বরের কোয়েশ্চেন্স কি বলেছে? 4 নম্বর কোয়েশ্চেন্স যেটা বলছে যে আর এর একক বহিঃব্যাসার্ধ, আর একক বহির্ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলক আকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? খুবই সহজ। দেখো, এবার অর্ধগোলক আকৃতি বাটি, এই হচ্ছে, ঠিক আছে, আহ, এই 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 ঠিক আছে, আমি বাটিটা ঠিক আঁকতে পারলাম না। ও, এটা এইখানে হতো। ওহো, অসাধারণ এঁকেছিলাম, অস্কার দেওয়া দরকার আছে আমাকে। আচ্ছা, এই দুটো সারফেস হচ্ছে এরকম হবে, এই এই হচ্ছে বাটিটা, ঠিক আছে। এবার তাহলে একটা কাজ করি আমরা, তাহলে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এই দুটোর ক্ষেত্রে মানে একটা তো স্মল আর দিয়েছে আর একটা হচ্ছে ক্যাপিটাল আর দিয়েছে, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4-এর কোশ্চেন্সটা আমি শর্টকাটে লিখছি। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, কি হবে? সেটা হচ্ছে, তো দুটোর ক্ষেত্রে 2π R² প্লাস 2π r², ঠিক আছে। আর এবার ভূমিতলের ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে ভূমিতলের দিক থেকে দেখতে গেলে আহ, তোমার কি হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলটা একদম ডাইরেক্ট লিখে নিই। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? প্রথম কথা হচ্ছে এই যে 2π R² প্লাস 2π r² প্লাস, এবার ব্র্যাকেটের মধ্যে রাখো, এইটা হবে হচ্ছে পাই R² মাইনাস পাই r²।
ঠিক আছে, এটাই হয় সমগ্রতার ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এটাকে যদি সলভ করি 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, মানে কোথাও না কোথাও এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটার ক্ষেত্রে এই অপশানটা আমার কিন্তু কাজে লাগছে, অপশান বি হচ্ছে রাইট আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ কি হবে? এই দেখো, প্রথম কথা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যখনই যায় মানে হচ্ছে এই রকম, ঘড়ির কাঁটার দিকে যখনই যায় তখন নেগেটিভ হয়ে যায়, পুরোটা আবর্তন করছে মানে 360 ডিগ্রি, নেগেটিভ 360 ডিগ্রি তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে কোথাও না কোথাও 360 ডিগ্রি কমে যাচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, তারপরে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স হচ্ছে এক্স বার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 15 জনের, তাহলে মোট বয়স কত হবে এটা, তার সঙ্গে আরও 20 জনের মোট বয়স কত হবে এইটা। ঠিক আছে, টোটাল 35 জনের মোট বয়স পেয়ে গেলাম এটা। এবার গড় যদি বের করতে হয় কি করতে হবে, গড় যদি বের করতে হয় তাহলে আমরা যেটা পাবো 35 জনের গড় বয়স, তাহলে এত হচ্ছে, মানে এটাকে, এটা তো আর অপশানে নেই, এটাকে এইভাবে লেখা যেতে পারে 20x2 বার ডিভাইডেড বাই 15 + 20 হলো, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ব্যাস। নেক্সট, শূন্য স্থান পূরণ। তাহলে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার, এই দীপকের মূলধন আনুপাতিক ভাগার কত দিয়েছে 2/7, মানে হচ্ছে আহ, এটা হচ্ছে দীপকের পরিমাণ, মানে দীপকের হচ্ছে মূলধনের পরিমাণ, আর এটা হচ্ছে মোটটা। ঠিক আছে, তাহলে সাব্বা কি হবে, সাব্বার ক্ষেত্রে, সাব্বার ক্ষেত্রে কি হবে, এটা 7 - 2/7, অর্থাৎ আনুপাতিক ভাগারটা, তাহলে এটা 5/7 হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। তাহলে সুতরাং তাহলে সাব্বার মূলধন, তাহলে সাব্বার মূলধনের আনুপাতিক ভাগার হচ্ছে এটা আর দীপকের হচ্ছে এটা, তাহলে এখন কি বলতে পারি, তাহলে হচ্ছে সাব্বা আহ, সাব্বা না সরি, দীপক বাই সাব্বা। ঠিক আছে, দীপক বাই সাব্বা, দীপকের মূলধন কত, আচ্ছা মূলধনের অনুপাতটা আগে বের করি, সব থেকে বেস্ট, ওটাই বেস্ট হবে। তাহলে মূলধনের অনুপাতটা কি হচ্ছে, মূলধনের অনুপাত কি হচ্ছে, দেখো দীপক কত 2, তাহলে আর এটা 5, আমি ডাইরেক্ট করছি, তাহলে হিসেব মতো কি হচ্ছে, তাহলে আনসার কি হবে 2/5 হবে, কারণ এটা সাব্বা ছিল এটা দীপক ছিল। তাহলে কি বলছে কোয়েশ্চেনটা বলেছে হচ্ছে সাব্বার মূলধনের কত কত গুণ, সেটা হচ্ছে 2/5 গুণ, তাহলেই হয়ে যাবে আনসার। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এক্স এবং ওয়াই দুটি চল, তাহলে তাদের সম্পর্কিত মানগুলি, x = 5 যখন y = 10, x = 4 যখন হচ্ছে 12.5, y আর x = 25 মানে y = 2, x = 8 6.25, y. এবার না আমি বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে, আমি কি করলাম অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, এক্স এর ভ্যালু প্রথমে 4 ধরলাম তখন দেখতে পাচ্ছি 12.5 হচ্ছে, যেই 5 ধরলাম সঙ্গে সঙ্গে দেখলাম কমে গেল কিছুটা, আবার যখন 8 ধরলাম তখন কি হচ্ছে আরও কমে যাচ্ছে, যখন 25 ধরলাম তখন তো একদমই কমে গেছে, তার মানে কি হচ্ছে কোথাও না কোথাও এটা ব্যস্ত ভেদে রূপান্তরিত হচ্ছে, ব্যস্ত ভেদে রূপান্তরিত হচ্ছে, মানে উত্তরটা হবে হচ্ছে ব্যস্ত ভেদ, ব্যস্ত। ঠিক আছে, ব্যস্ত ভেদ, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি, দেখো সেটি একটি কি হতে পারে, হতে পারে তো অনেক কিছুই। ঠিক আছে, হতে পারে অনেক কিছু, তবে আমি বলবো এটা বর্গক্ষেত্র, আমার মানে বর্গক্ষেত্র লিখলেও সমস্যা কিছু নেই, এটা বর্গক্ষেত্র লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো একটি আয়তক্ষেত্রাকার টুকরের দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারিদিকে টুকরোটির একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তুটা তৈরি হয় তাকে কি বলে, আরে লম্ববৃত্তাকার চোঙ চোঙ তৈরি হয়, লম্ববৃত্তাকার চোঙ, কারণ যখন ধরো একটা এই যে টুকরো, এই একটা ধরো টুকরো আছে,
আর এই টুকরো, যাই হোক আমি করতে পারছি না, এটাকে ঘোরাও। তাহলে এটা একটা চোঙের আকারই নেবে। চোঙ, চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। কত নম্বরটা? এটা হচ্ছে 4 নম্বরটা। ঠিক আছে, 5এরটা কি হচ্ছে? এটা একটুখানি বলে নিই। 1। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি এটা কি ধরনের অনুপাত হবে? দেখো, কোসাইন মানে কি? কোসাইন মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাই তো? এটাই তো জানি আমরা। আর এখানে ভূমি হচ্ছে ডেফিনেটলি অতিভুজের থেকে ছোট। অতিভুজের থেকে ছোট। তো সেক্ষেত্রে এই যে অনুপাতটা তৈরি করবে সেটা একটা লঘু অনুপাত তৈরি করবে। লঘু অনুপাত তৈরি করবে। হুম, তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা বোঝার মতো করলেই হবে, কারণ আম, আমি একটু অগোছালোভাবে লিখছি এটা জানি, কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা জানাবে আমাকে। এটার আনসারটা লঘু অনুপাত হবে, ঠিক আছে? আচ্ছা, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, আর 4 জন হচ্ছে 15 স্কোর করেছে, আর 2 জন হচ্ছে 10 স্কোর করেছে, আর 11 স্কোর করেছে 2 জন। তাহলে খেলা স্কোরের গুরুমান কোনটি হবে? সংখ্যা গুরুমান কোনটা হবে? আচ্ছা দেখো, সংখ্যা গুরুমান কোনটা হবে? দেখো, 5 জন করেছে 7 স্কোর, 4 জন করেছে 15 স্কোর, 2 জন করেছে 10 স্কোর, 11 স্কোর করেছে মাত্র 2 জন। ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 5 জন করেছে, এটা কোনটা? 6এরটা। 5 জন করেছে কত স্কোর? 5 জন করেছে 7 স্কোর, 4 জন করেছে হচ্ছে 15 স্কোর, 2 জন করেছে হচ্ছে 10 স্কোর, আর 2 জন করেছে 11 স্কোর। এবার বলো তো, সব থেকে বেশি জন কোন স্কোরটা করেছে? 7 করেছে, তাহলে 7 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেন্স। সত্য মিথ্যা কি বলছে? কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে? মানে 1 মাসে সরল সুদের হার 10% হবে। দেখো, কত টাকার একদিনের সুদ 10 মানে কত পয়সা হলে? বলছে কোনো টাকার কত পয়সা হলে মাসিক মাসিক সুদের হার, এটা তো সত্য মিথ্যে। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? এটা সত্য মিথ্যা দিয়েছে না কোয়েশ্চেন দিয়েছে? সেটাই তো বুঝি না। হ্যাঁ, খুব ভালো। তাহলে মাসিক সুদের হার হচ্ছে 10%। এই কোয়েশ্চেন্সটা না, এটা সত্য মিথ্যার কোয়েশ্চেন্স দেয়নি, এটা নর্মাল কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাহলে কত টাকার একদিনের সুদ কত পয়সা হলে টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? ঠিক আছে। আচ্ছা, এটা যদি তোমরা পারো তাহলে আমাকে করে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তবে এটা কোনো সত্য মিথ্যার কোশ্চেন নয়, এটা হচ্ছে এমনি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে এগোই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। ঠিক আছে, বলছে দুটি বীজের একটি বাস্তব অপরটি বাস্তব নয়, এটা কি হতে পারে নাকি? মিথ্যে। মিথ্যে। ঠিক আছে, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। ঠিক আছে, কোনটা? এইটা, এটা মিথ্যে। থার্ডেরটা কি হচ্ছে? কয়েকটি ভিন্ন বৃত্তের কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। কি বলছে? কয়েকটি ভিন্ন মানে আলাদা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ তো 90 ডিগ্রি হয় সব সময়ের জন্য, এটা আমরা জানি।
কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। আর বৃত্তগুলি সর্বদাই সর্বসম এটা কে বলেছে? সর্বসম তো হতে নাও পারে। ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে একই হলে যে অর্ধবৃত্তস্থ সর্বসম হয় এটা তো হওয়া সম্ভব নয়, মিথ্যা। মিথ্যা। তার মানে এবারে দেখো ফোর্থ কোশ্চেনটা কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। অসম্ভব। অসম্ভব, হতেই পারে না। এ দেখো, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এই যে শীর্ষবিন্দু, এখান থেকে আমি যদি একটা লম্ব টানি সেটা তো বৃত্তের কেন্দ্রে গিয়ে লাগবে, তাই না? বৃত্তের কেন্দ্রে গিয়ে স্পর্শ করছে, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। মিথ্যা। বাবা, সবই তো মিথ্যা হয়ে যাচ্ছে। একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য যদি ভূমির দৈর্ঘ্য থেকে বড় হয়, তাহলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। 30 ডিগ্রি হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ভালো করে বুঝি ব্যাপারটাকে। দেখো, প্রথম কথা হচ্ছে এটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, আর এই দুটো কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি হয়। এখন কথা হচ্ছে থিটা যদি আমি এটাকে ধরি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। এবার লম্ব বলছে ভূমির দৈর্ঘ্যের থেকে বড়, তাহলে লম্ব হচ্ছে ভূমি থেকে বড় হওয়া মানে কি? লম্বের সামনাসামনি যে কোণটা সেটা ভূমির কোণের থেকে ডেফিনিটলি বড় হবে। ভূমি দ্বারা গঠিত মানে কোণের থেকে বেশি বড় হবে। তার মানে এটা যদি ধরো আলফা ধরি, তাহলে আলফা লেস দ্যান থিটা হয়ে যাবে। তাহলে থিটার ভ্যালু কি 30 ডিগ্রি হওয়া সম্ভব? 30 ডিগ্রি হলে তো আর একটা 60 ডিগ্রি রাখতেই হবে। তাহলে থিটা 30 ডিগ্রি হতে পারে না। একদম ট্রু, পারফেক্ট, ঠিক আছে। রাশিবিজ্ঞানে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু স্মল এন। এবার স্মল এন মানে ওরা কি বোঝাতে চাইছে? দেখো, বেসিক্যালি তো আমরা সামেশনটাকে ক্যাপিটাল এন হিসেবে জানি তো, ঠিক আছে। আহ, এবার বিষয়টা হচ্ছে এটাই যে এখানে স্মল এন মানে, দেখো আমরা তো রাশিবিজ্ঞানের স্মল এন মানে তো জানি যে কতগুলো অবজারভেশন কাজ করছে বা কত নাম্বার পর্যন্ত এক্স্যাক্টলি কাজ করানো হচ্ছে। তো সেটাকে আমরা সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু যত দূর জানি সেটা হচ্ছে ক্যাপিটাল এন হিসেবে ধরা হয়ে থাকে। হুম, ক্যাপিটাল এন হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো এটাই জানি, তো সেক্ষেত্রে এটা ফলস হবে। আচ্ছা, এবার চারের কোশ্চেন্স, চারের দাগের কোশ্চেন। 1 নম্বর, এই পেজটা অতিরিক্ত লেন্দি টাইপের পেজ, ঠিক আছে। তাও অসুবিধা কিছু নেই। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা ধার নেওয়ার পর 2.5 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? একদম সোজা। আমি না একটু শর্টে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, এই অঙ্কটা এমনি লেন্দি আছে, ঠিক আছে। মানে এই অঙ্কগুলো সব লেন্দি আছে, ওফ কি ঝামেলার বিষয়। 1 প্লাস, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ 10/100, তার হোল টু দি পাওয়ার, এটা 2 হচ্ছে, আর এটা হচ্ছে 1 + 10/2 ডিভাইডেড বাই 100। মানে এটাকে এক্সপ্রেস করলে এরকমই আসে। তাহলে 10,000 ইন্টু, তাহলে এখান থেকে কাটাকুটি করলাম 11/10, তাহলে 11/10 ইন্টু 11, 11/10, ঠিক আছে, ইন্টু কাটাকুটি করলাম, এটা কেটে দিলাম, এটা 20 আসছে, 1/20 মানে 21/20, তাই তো। 1 2 3, 1 2 3, 2 দিয়ে কাটবো, 5 হবে, ঠিক আছে। তাহলে 11 11, আচ্ছা 21 ইন্টু 5 কত হচ্ছে? 5 2 10, 105, আর এটা হচ্ছে 121। তাহলে 121, 105, 5 × 21 কত হচ্ছে? 105। তাহলে 105-এর, 5 × 5 = 6, ঠিক আছে। 0 0 0, বাচ্চাদের মতো ক্যালকুলেট করছি, অসুবিধা কিছু নেই। 7 2 1, তাহলে হচ্ছে 12705 এত টাকা, ঠিক আছে।
সুদের মূল্যটাকে এত টাকা ফেরত দিতে হবে। নেক্সট কোশ্চেন্স কি হচ্ছে, বলছে রাম এবং রহিম যথাক্রমে 5,000 টাকা আর 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। তাহলে বছরের শেষে রামের লভ্যাংশ যদি 800 টাকা হয়, তাহলে মোট লাভ কত? আগে মূলধন অনুপাতটা বের করি। মূলধনের অনুপাত, মূলধনকা অনুপাত এর অনুপাত, মূলধন অনুপাত কি পাবো বলো? প্রথম কথা রাম, আগে তো রাম আছে, রাম 5,000 টাকা, কমাস 6 মাস, এবার 6 মাস পর রাম কি করলো? 3,000 টাকা তুলে নিল। 6 মাস পর মানে 3,000 টাকা তুলে নিল। এবার এটা হলো, হওয়ার পর হচ্ছে তাহলে বাকি 2,000 টাকা, তাহলে 5,000 টাকা থেকে 3,000 টাকা মানে তুলে নেওয়া হলো, তাহলে 2,000 টাকা পড়ে থাকে। তাহলে এই 2,000 টাকা কমাস চলবে, 6 মাস চলবে। ঠিক আছে, এটা একটা হলো রেশিওতে। আরেকটা হচ্ছে আরেকজন হচ্ছে যেটা করলো, 2,000 টাকা দিয়েছিল, 2,000 টাকা তোমার 6 মাস চললো, তারপরে আরও সে কিন্তু আরও কিছু টাকা অ্যাপ্লাই করলো, মানে অ্যাড করলো, সেটা হচ্ছে 3,000 টাকা, তাহলে যোগ করলে 5,000 টাকা হয়ে যায়। 2,000 টাকা আগেই দিয়েছিল, এরকমভাবে 6 মাস চললো আরও। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে কি পাবো এখান থেকে? 6 2 5 6 30, 30,000 প্লাস 6 2 12, 12,000। ঠিক আছে, এখান থেকে 12,000 প্লাস 5 6 30, সেই ঘুরে ফিরে তো ওটাই আসছে। তাহলে এটা 15,000। আবার ডিস্টার্ব করা স্টার্ট করেছে, আজকে ডিস্টার্ব করলে ভেঙে ফেলবো আমি এটা পেনটাকে। এই কি হচ্ছে? আচ্ছা, এখানে কত হচ্ছে দেখো, 30,000 আর 12,000 কত হয়? 42,000, 42,000, আর এটাও 42,000ই হচ্ছে। তাহলে হচ্ছে 1:1। বছরের শেষে রাম যদি 800 টাকা রোজগার করে, মা তাহলে তো ওই যে কি বলে, রহিমও তো 800 টাকাই রোজগার করবে, তাই না? রহিমও 800 টাকায় রোজগার করবে, কারণ দেখো মূলধন অনুপাত কত দিয়েছে, 1:1 দিয়েছে। তো সেক্ষেত্রে এটা 1 আছে, 800 টাকাই রোজগার করবে। তাহলে মোট মোট লাভ কত হবে? মোট লাভ হচ্ছে 1,600 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 1,600 টাকা হয়ে যাবে। ব্যাস, তারপরের কোশ্চেনটা কি বলেছে? A:B ডবল ইস টু এটা, তাহলে A-B/B, এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, আর কিচ্ছু না। তো চলো অ্যাপ্লাই করা যাক। তাহলে 3 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে? বলছে A/B = C/D, তাই তো? তাহলে আমি যেটা করতে চাইছি এখন, শুধুমাত্র ভাগ পদ্ধতি করতে চাইছি, মানে একটা ভাগ পদ্ধতিতে কনসেপ্টটা আসবে। তাহলে A-B হয়ে যাবে ডিভাইডেড বাই বি। ঠিক আছে, তাহলে তো এই পাশেও C-D ডিভাইডেড বাই ডি হয়ে যাবে। এটাকে বলা হয় ভাগ পদ্ধতি, শুধুমাত্র ভাগ পদ্ধতি। হ্যাঁ, ভাগ পদ্ধতিতে আমি করলাম। ঠিক আছে, উফ, পেনটা আবার ডিস্টার্ব শুরু হয়েছে। ঠিক আছে, যদি A³ প্লাস বি, মানে α³ প্লাস β³ এটা, তাহলে দেখাও যে এই সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা। ঠিক আছে, আমি না বিষয়টাকে একটু উল্টে দিই। আমি একটা কাজ করি, আমি উল্টো দিকটা, এই বাবা কি ঝামেলা হচ্ছে পেনটাতে।
পেন আবার ডিস্টার্ব করা স্টার্ট করেছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো বলে দিয়েছে, ইজ ইকুয়াল টু জিরো বলে দিয়েছে। তাহলে এখানে যদি আলফা কমা বিটা দুটি বীজ হয়, দুটি বীজ হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি আর কি, দুটি বীজ যদি হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস অফ এই যে এটা রয়েছে বাই এ, তাহলে আমরা পাচ্ছি কি বি বাই এ পেয়ে যাচ্ছি। আর এখানে আলফা ইন্টু বিটা কি পেয়ে যাচ্ছি, আলফা ইন্টু বিটা পেয়ে যাচ্ছে হচ্ছে সি বাই এ, এটা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যদি ধরো এরকম করি, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব কি পাবো, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু সি বাই এ, আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই এ। ওকে, তাহলে এখান থেকে পেলাম কি বি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস থ্রি বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার। সেখান থেকে আমরা সলভ করলে যেটা পাবো, এ কিউব যদি নিই তাহলে বি কিউব মাইনাস থ্রি এ বি সি। ওকে, এটার সাথে কি মিল খাচ্ছে? হ্যাঁ, মিল খাচ্ছে। তো সেক্ষেত্রে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আলফা এবং বিটা কিন্তু দুটো বীজ হচ্ছে, ঠিক আছে। হলো, কনসেপ্টটা হচ্ছে এটা। আমি উল্টো দিক থেকে প্রুফটা করছি, সবটাই যখন মিলে যাচ্ছে তখন ডেফিনেটলি এটা প্রুফ যে আলফা বিটা সত্যি এই যে ইকুয়েশনটার দুটো বীজ। একটা অঙ্ককে অনেক রকম ভাবে করা যেতে পারে। 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্র পরিকেন্দ্রগামী, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোনো কোণ উৎপন্ন করে তার মান কত। দেখো, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, তার পরিকেন্দ্রগামী, ঠিক আছে। কোনো একটা ত্রিভুজ আছে তার পরিকেন্দ্রগামী, ঠিক আছে। আচ্ছা, বুঝবে ভালো করে। এই ধরো একটা ত্রিভুজ দিয়েছি, আবার ডিস্টার্ব শুরু হয়েছে। তাহলে ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের বাইরে এরকম একটা বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত, অসাধারণ বৃত্ত এঁকেছি আমি, অসাধারণ। তাহলে এখন কথা হচ্ছে কোনো একটা ত্রিভুজের 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ, ধরো একটা এটা হচ্ছে 60 ডিগ্রি পরিমাপের একটা কোণ, 60 ডিগ্রি পরিমাপের একটা কোণ বিশিষ্ট ত্রিভুজের কোনো ত্রিভুজের একটি বাহু, কোনো ত্রিভুজের একটি বাহু, ধরো একটি বাহু তার তার পরিকেন্দ্রগামী, তার পরিকেন্দ্রগামী, পরিকেন্দ্রগামী মানে হচ্ছে পরিকেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে এইরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে যাচ্ছে। তাহলে ত্রিভুজটা একটু আঁকতে হবে অন্যরকম ভাবে। চলো একটু মুছে নিয়ে জায়গাটা। হুম, কনসেপ্টটা আমার, দেখো এটা হচ্ছে সেন্টারটা, পরিকেন্দ্রগামী, এইটা একটা বাহু, ঠিক আছে। এই ছবিটা আমি এরকম ভাবে আঁকছি কিছু, এটা হচ্ছে 60 ডিগ্রি ধরে নাও। এবার তার একটা বাহু পরিকেন্দ্রগামী, এবার ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ, শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ পরিকেন্দ্রে, পরিকেন্দ্রে যে কোণ শীর্ষবিন্দুগামী, শীর্ষবিন্দুগামী, আচ্ছা দুটি কোণের যে শীর্ষবিন্দু, দুটো কোণের শীর্ষবিন্দু হচ্ছে এইটা আর এইটা, দুটো কোণের শীর্ষবিন্দুগামী গামী পরিবেশার্ধ, আচ্ছা হ্যাঁ শীর্ষবিন্দুগামী, দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ,
আচ্ছা, অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশার্থ। আচ্ছা, এরকম, এরকম, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? এই, এটা তো কেন্দ্রটা। ঠিক আছে? তাহলে এই একটা কোণ, ধরো এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি। ঠিক আছে? ডিস্টার্ব করছে কিন্তু। আচ্ছা, এই জিনিসটা কেন হচ্ছে? ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে 60 ডিগ্রি পরিমাপের হলো, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ হুম, এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে মানে এই কোণটা উৎপন্নের কথা বলেছে। তাহলে তার মান কত হবে? তাই দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে, জানো তো? এটা 30 ডিগ্রি হবে। কেন? কারণ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা জানি, 90 ডিগ্রি। তাই এটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা, এই কোণটা তাহলে কত হবে? এই কোণটা তো আমাদের জানা দরকার আছে। দেখো, এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে সমান কোণ উৎপন্ন করবে। সমান কোণ উৎপন্ন করবে, এই জায়গাটা কত কোণ উৎপন্ন হবে? 60 ডিগ্রি কোণ তৈরি করবে। খুবই সহজ। তাহলে এটা যদি 60, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? এটা 120 হবে। এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে? এটা 120 ডিগ্রি হবে। ওকে? আচ্ছা, তাহলে এর পরের কোয়েশ্চেনটা কি বলছে? এ এবং বি এর মাধ্যমে একটি এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, যেখানে এ কিন্তু বি এর থেকে বড় হবে। কি বলছে? এ এবং বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নির্দেশ করো। দেখো, একটা সমকোণী ত্রিভুজ কি হবে? এইরকম। আচ্ছা, হুম, এ তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো। এ এবং বি এর মাধ্যমে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যেখানে এ থেকে বিটা, আচ্ছা এটা বি থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটাকে এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এই তো। তাহলে এ আর বি এর মাধ্যমে তো প্রকাশ হলো, তাই তো? তাহলে তার পরের কোয়েশ্চেনটা কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এবং কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একই বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এ বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে তাহলে পিসিডি এর বৃত্তীয় মান কত হবে? আবার বৃত্তীয় মান চেয়েছে। দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, মানে ধরো দুটো বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত আর এরকম একটা ধরো বৃত্ত রয়েছে। ঠিক আছে? বুঝবে ভালো করে। পেনটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এটা হচ্ছে ধরো পি আর এটা ধরো কিউ। ক্লিয়ার? ঠিক আছে? এবার পি কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, পি কিউ বিন্দুগামী দুটো সরলরেখা একই বৃত্তকে যথাক্রমে বি বিন্দুতে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। কি বলছে? বলছে পি এবং কিউ বিন্দুগামী, পি এবং কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, দুটো সরলরেখা, পি বি পি কিউ বিন্দুগামী দুটো সরলরেখা, আচ্ছা, দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? ছেদ করেছে। ওকে। তাহলে পি বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে তোমার ধরো এ বিন্দুতে ছেদ করছে, ধরো এ বিন্দুতে ছেদ করছে, এরকম এ বিন্দুতে।
আর কিউ বিন্দুগামী সরলরেখাটা মানে কিউ বিন্দুগামী যে সরলরেখাটা রয়েছে সেটা বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা বি বিন্দুতে ছেদ করেছে। আর দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি সি মানে এটা কে, এটা হচ্ছে তোমার পি, তাই তো? তাহলে এটা সি বিন্দুতে ছেদ করেছে আর এটা ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে পি এ বি, পি এ বি কোনটা? পি এ বি, এটা বলে দিয়েছে ৮০ ডিগ্রি, খুব ভালো কথা। ৮০ ডিগ্রি হলে পিসিডি কত? পিসিডি, পিসিডি এটা কত হবে? এই কোণটার বৃত্তমান কত হবে? আচ্ছা পিসিডি, খুব ভালো কথা, খুবই ভালো একটা প্রশ্ন। এটা ৮০ ডিগ্রি হলে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? আচ্ছা দাঁড়া ১ মিনিট, এখান থেকে একটা টানি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ধরো একটা পার্টিকুলার বৃত্ত, এই হচ্ছে ধরো একটা পার্টিকুলার বৃত্ত, একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে কোণটা, এটা কত হবে? এটা ১৮০ ডিগ্রি থেকে ৮০ বাদ দিলে কত হয়? ১০০ ডিগ্রি হয় না? তাহলে এটা ১০০ ডিগ্রি হচ্ছে। ওকে, খুব ভালো কথা, ১০০ ডিগ্রি হচ্ছে। তাহলে তারপরে কি হচ্ছে? এটা ১০০ ডিগ্রি মানে এটা কোথাও না কোথাও উম, এটা হচ্ছে ৮০ ডিগ্রি হবে, তাই না? এটা ৮০ ডিগ্রি হবে, গুড। এটা ৮০ ডিগ্রি হচ্ছে। এটা আমার ছবির হিসাবে বলছি, আমার ছবি মনে হয়েছে এরকম হতে পারে, তো আমার ছবির রেসপেক্টে বলছি এটা কিন্তু ১০০ ডিগ্রি হবে। কারণ এই একটা বৃত্তের ক্ষেত্রে যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনাকুনি দুটো কোণ মিলে ১৮০ ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে ১০০ ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন্স। তারপরের কোয়েশ্চেনটা কি বলেছে? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের গুণফল কত হবে? এ তো সোজা একদম, ভালো করে বুঝবে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, উচ্চতা আর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরে নাও 2:1, ঠিক আছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হবে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে? পার্শ্বতলের পাই আর এল হয়, পাই আর এল, ঠিক আছে? আর এদিকে হচ্ছে তোমার ভূমির ক্ষেত্রফলের গুণফল, ভূমির ক্ষেত্রফলের গুণফল, ও ভূমির ক্ষেত্রফলের গুণফল বলেছে। হুম, অনুপাত এটা বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের গুণ, ও ভূমির ক্ষেত্রফলের কত গুণ, ও ইস্টুই বানাতে হবে, ইস্টুই বানাতে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার আছে, তাহলে এখান থেকে এল ইস্টু আর হয়ে যাচ্ছে। তাহলে এল মানে হচ্ছে √অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইস্টু আর। দেখো এইচটাকে তুমি ২ ধরে নাও আর আরটাকে 1 ধরে নাও, তুমি যদি এক্সও ধরে নিতে পারো সেটাও কোনো অসুবিধা নেই, তাহলে এটাকে 2x ধরতে হবে আর এটাকে এক্স ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার ধরে নাও, আর এদিকে হচ্ছে এটা 2 স্কোয়ার ইস্টু এটা 2 স্কোয়ার মানে 2 হবে শুধুমাত্র, দেখি না এটা 1 হবে, এটাকে 1 ধরে নাও, ঠিক আছে? হুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হবে 5 স্কোয়ার মানে 5 হবে, 5 √5, তার মানে এটা হয়ে গেল √5:1। তাহলে সুতরাং আমরা বলতে পারি একটা কথা, যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমিতলের মানে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল।
একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকাকার ও একটি ঘনকাকার বক্সের মধ্যে ঘনকাকার বক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার এত গুণ এত গুণ। ভালো কথা। সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বক্স ঘনকাকার বক্সে রাখা যাবে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। তাহলে কত বলেছে এখানে? উম, দেখো একটা কথা বলি। দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্যটা বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমার 7 গুণ, উচ্চতা 7 গুণ মানে 7h। আর প্রস্থটা ধরো বলে দিয়েছে, সেটা হচ্ছে 3 গুণ 3h। ঠিক আছে? তাহলে উচ্চতাটা নিজেই হচ্ছে h। ঠিক আছে? এবার কার বলেছে এটা? ঘনকাকার। তাহলে বক্সটির আয়তন কত? বক্সটির আয়তন কত গো? তিনটেকে গুণ করে দাও। 7h, 3h, h, 3 সাথে 21, h³ হলো। আর এদিকে হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকাকার এবং একটি ঘনকাকার বক্স। একই উচ্চতা, ও মানে ঘনকাকার বক্সের উচ্চতাটাও সেম। তাহলে ঘনকাকার বক্সের উচ্চতা কত? উচ্চতা h। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কিন্তু এখানে প্রস্থ হয়, ইজ ইকুয়াল টু কিন্তু উচ্চতা হয়। ঠিক আছে? সেটা ইজ ইকুয়াল টু সবকটাই কিন্তু h হয়ে গেল, তাই না? তাহলে এর আয়তন কত? আয়তন কত? h³ তো। তাহলে কতগুলো বক্স ধরবে? মানে কতগুলো ঘনকাকার বক্স ধরবে? তাহলে তাহলে ঘনকের সংখ্যা লিখে দিই আমি। ঘনকের সংখ্যা, সেটা হচ্ছে বক্সটির আয়তন কত? 21h³। আর এটা হচ্ছে h³। কাটাকুটি করো, 21টি। তাহলে 21টি। ঠিক আছে? 21টি ঘনকাকার বক্স ধরবে। নেক্সট কোয়েশ্চেন, a ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, a ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে? a ইজ ইকুয়াল টু, ও আচ্ছা, a ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, একটু জায়গা ছেড়ে করি। হলো? তাহলে এ এবং সি এর থিটা বর্জিত সম্পর্কটি কি? এ তো সোজা। তাহলে এ বাই বি এখান থেকে কত আসছে? সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে? আর এখান থেকে সি বাই ডি কত পাচ্ছ? সাইন থিটা মাইনাস কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এবার থিটা বহির্ভূত সম্পর্ক আমাকে বানাতে হবে। আচ্ছা, দেখো এ বাই বি আর এদিকে হচ্ছে সি বাই ডি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে দুটোর ক্ষেত্রে পেয়ে গেছি আমি। নেক্সট কাজ কি? নেক্সট কাজ, দেখো আমি সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক জানি, সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1। এইটাই কিন্তু আমাকে ধরে রাখতে হবে, এটাই ধরে রাখতে হবে, আর কিচ্ছু না, নাথিং এলস। তাহলে প্রথম কথা হচ্ছে আমি একটা সম্পর্ক বানাবো, সেটা হচ্ছে আমি যদি এই জায়গাটাকে ধরো, আমি তো জানি যে এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা ইকুয়েশন 1, এটা আমার কিন্তু মেন ইকুয়েশন, এটাকেই আমার ধরে রাখতে হবে। তাহলে এখন কথা হচ্ছে, আমি যদি ধরো এরকম করি, একটা অঙ্ক এরকম হোক, প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, আমি দাঁড়াও এক মিনিট, আমি ডাইরেক্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। উম, চলো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এরকম করা যেতে পারে তো?
তাহলে এটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেটের আন্ডারে থাকলো টু ইন্টু মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কনসেপ্ট আছে না, সেই কনসেপ্ট কাজ লাগছে। তাহলে এটা হচ্ছে ধরো এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস সি বাই ডি, এটা টু ইন্টু এটা ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা এ বাই বি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, সম্পর্কটা এরকম হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন্স। কোনো একটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে বৃত্তস্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। কি বলছে না, বলছে যে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের যে ছায়ার দৈর্ঘ্য আর সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, বিপরীত সম্পর্ক মানে কি, মানে একটা বাড়লে একটা কমবে। ঠিক আছে, দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো। এবার দেখো সেটা তোমরা করে দেখতে পারো, ধরো একটা 30 ডিগ্রি বসালে বা একটা 60 ডিগ্রি বসালে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা কোণ নিয়ে, মানে দুটো আলাদা আলাদা উন্নতি কোণ নেবে। ঠিক আছে, উন্নতি কোণ নিয়ে তুমি দেখো কনসেপ্টটা কি আসে, কোন ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বেশি, কোন ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য কম। আমি আলাদা করে বলার কিছু নেই, আমি দেখো এই ধরো এখানে ধরো সূর্যটা রয়েছে, আর ধরো এটা হচ্ছে ধরো স্তম্ভ, আর সূর্য ধরো এরকম একটা জায়গায় রয়েছে, তার করেসপন্ডিং তাহলে তো সে আমি জানি একটা জিনিস যে এই যে কোণটা তৈরি করবে এটা হচ্ছে তোমার উন্নতি কোণটা, মানে সূর্যের উন্নতি কোণ, এটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ, তাই তো, উন্নতি কোণ। ঠিক আছে, তাহলে এবারে এই উন্নতি কোণটা আমরা খুব ভালো করে জানি, উন্নতি কোণ যত বাড়তে থাকে এবার সূর্য যত উপরের দিকে উঠতে থাকে তত কিন্তু ধরো এই ছায়ার দৈর্ঘ্যটা আস্তে 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 কমতে থাকে, এদিকে মুভমেন্ট হতে থাকে। মুভমেন্ট মানে হচ্ছে আস্তে আস্তে ছোট হতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে, মানে এই কোণ যত বড় হতে থাকে উন্নতি কোণটা। এবার তুমি যে কোনো দুটো কোণ নেবে, নিয়ে আহ অঙ্কটাকে করবে। ঠিক আছে, তুমি স্তম্ভের দৈর্ঘ্য একটা নির্দিষ্ট ধরে নিলে, ধরে নিয়ে কাজটা করলে। আর তারপরের কোয়েশ্চেন্সটা কি বলেছে, ভালো প্রশ্ন আছে, এটা একটা সুন্দর কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আছে। হুম, কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তত্ত্বের মধ্যমা বলে দিয়েছে। আচ্ছা, মধ্যমা বলে দিয়েছে কত, এইটা। তাহলে মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো। শ্রেণীর সীমানাটা বলতে হবে, আর হচ্ছে পরিসংখ্যা বলতে হবে, আর একটা হচ্ছে ক্রমিক পরিসংখ্যা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সূচকটা বলতে হবে। আচ্ছা একটা কথা বলো, ঠিক আছে আমি একটু পরের পেজে লিখি। আহ মধ্যমাটা কত দিয়েছে একটু দেখি, মধ্যমাটা দিয়ে দিয়েছে 14.5 মেবি, এই 14.5 আবার ডিস্টার্ব করা start করেছে। 14.5 প্লাস, তারপরে লাস্টে এই অঙ্কটা করতে পারলে বাঁচি। এত পেনটা ডিস্টার্ব করছে না, কি বলবো। একটু তোমরা আবার ভিডিওটা বন্ধ করে দিও না। হ্যাঁ তোমরা একটু দেখো, দেখো পেনটা কত ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে পেনটা। মাঝে মধ্যে পেনটা এতটা ডিস্টার্ব করে যেটা মানা যায় না। আচ্ছা 14.5 প্লাস প্লাস একটা ব্র্যাকেট দিলাম 45, এই রে কি হচ্ছে, 45/2। কানেকশানে কোথাও গন্ডগোল হয়েছে জানো তো। এ দেখো আমি পেন টাচও করাইনি তারপরেও ইস্যু হয়ে যাচ্ছে। এবার মনে হয় ঠিক হবে। কি ছিল গো, 14.5, 14.5 প্লাস
45 45/2 45/2 তারপরে আর কি বলেছে -16/8 -16/8 আরে হুম বাবা একটু কষ্টসিষ্ট করে বুঝে নাও এই জায়গাটা 5 5 আচ্ছা এবার আমি যদি এটাকে ধরো এরকম ভাবে তো মধ্যমার যে ফর্মুলাটা সেটার সাথে যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি কি এল প্লাস ও জাস্ট আ মিনিট আচ্ছা n/2 মাইনাস cf ডিভাইডেড বাই f ইন্টু h কি অবস্থা হচ্ছে ওকে আচ্ছা আমি একটুখানি মুখেই বলে দিই দেখো এল প্লাস n/2 মাইনাস সিএফ ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ ঠিক আছে এখানে এল কি বলেছে এল বলেছে হচ্ছে তোমার 14.5 আচ্ছা আর 45/2 মানে হচ্ছে n/2 এন মানে যেখানে 45 পর্যন্ত রয়েছে এন মানে হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সি সেটাকে এন বলা হয়ে থাকে এই টোটাল ফ্রিকোয়েন্সিকে এন বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা একটা মিনিট আমি তোমাদের না একটা জিনিস ভুল করিয়েছি সেটা কি সেটা একটুখানি বলে দিই আমার এখনই মাথায় এলো জিনিসটা হুম দাঁড়াও এক মিনিট হুম ক্যাপিটাল এন না স্মল এন কোয়েশ্চেনটা কি করেছিল এটা এক মিনিট এই যে জায়গাটা এটা হচ্ছে সত্য হবে মানে ট্রু হবে ঠিক আছে কেন সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু স্মল এন জানি তো আমরা ওটাকেই তো আমরা এন ধরে নিই ঠিক আছে তো যাই হোক আচ্ছা এইটার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম তোমাদেরকে পেনটা খুব ডিস্টার্ব করছে কে কি বলবো আর তোমাদেরকে দেখো আর এফ মানে ফ্রিকোয়েন্সি যেটা এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 5 তাহলে সবই মোটামুটি তোমরা বুঝতে পারছো তো এবারে আমি এতটা তোমাদেরকে রেডি করে দিলাম তোমরা চেষ্টা করো যদি এখান থেকে তোমরা পারো আদারওয়াইজ আমি নেক্সট ডেতে ফার্স্টে এই অঙ্কটা করে দেবো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও পারলে তো অবশ্যই উত্তরটা জানিও আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে শেয়ার করো আমি অবশ্যই তাদেরকে আনসারটা বলে দেব তো সেক্ষেত্রে তার মধ্যে পেনটা একটু ডিস্টার্ব করছে কোনো সমস্যা নেই পরের দিনকে আবার ঠিক হয়ে যাবে পেন তো যাই হোক আজকে ক্লাসটা এখানেই শেষ করতে হলো এরপরে হচ্ছে ডাব্লিউবিটি এর সিরিজের ভিডিও আসবে তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো আবার ডাব্লিউবিটিএ যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাও কিন্তু মন দিয়ে দেখবে সেখানেও বেশ ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে অলরেডি নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো টাটা